সবাইকে নিউ ভিউয়ে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি রয়েছি অভিক রহমান এবং আমার সাথে উপস্থিত আছে হারুন জামিল। উনি এক্সিকিউটিভ এডিটর ঢাকা মেইলের। ওনার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, অনেক বছর ধরে সাংবাদিকতায় উনি আছেন। তো আমরা ওনার সাথে কথা বলবো আজকে। প্রথমে যেই হারুন, আমি আহ, তোমার কাছে জানতে চাইবো যে এই যে এখন যে এই জুলাই সনদ, যেই কথাটা নিয়ে ইভেন্টটা হলো শুক্রবারে, যে সিগনেচার হলো এবং এরপরে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি দেখা দিল। অনেক দল সাইন করলো, অনেক দল করলো না। তো এটার মজাটা কি, বা এটা আসলে ঘটনাটা কি হচ্ছে, কেন সবাই চাইলো আবার অনেকেই করলো না, বা এটা আসলে এটা কতটা লিগ্যালি, যেমন বলছে এটা লিগ্যাল বেস নাই, বা লিগ্যালি কিভাবে হবে গভর্নমেন্ট জানাচ্ছে না। এইগুলো অনেকে আবার বলছে যে বিভিন্ন স্টেজে হবে, বিভিন্ন ফেজে হবে। তো এইটার ব্যাপারে আমরা আসলে একটু বুঝতে চাই, জানতে চাই যে ঘটনাটা কি ঘটছে বা আসলে কোন দিকে যাচ্ছে। প্রথম কথা হলো যে আমাদের যে জুলাই চার্টারটা আসলো কেন, এই এই প্রসঙ্গটা আসলো কেন, এটা আগে নিষ্পত্তি হওয়া দরকার, বা এটা জবাবটা আগে খোঁজা দরকার। মেনলি 24-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা এই অভ্যুত্থানটার সাথে এদেশের আপামর মানুষের একটা কানেক্টিভিটি রয়েছে, তাদের একটা সংযোগ রয়েছে। মূলত বাংলাদেশে বিগত আওয়ামী লীগ রেজিমে গত 15-16 বছর ধরে, তারও আগে যে 111 সরকার 2 বছর, সেটাও আওয়ামী লীগ রেজিমের একটা ধারাবাহিকতা ছিল। ওই সময় তাদের তাদের চেষ্টা, তাদের সব ধরনের উদ্যোগ আয়োজনের ফলই কিন্তু ছিল আওয়ামী লীগের গভর্নমেন্ট। আওয়ামী লীগ গভর্নমেন্ট গত তিনটা নির্বাচন, বিশেষ করে 14, যদিও 2009-এর যে ইলেকশন সেটাও প্রশ্নবিদ্ধ ইলেকশন ছিল, 14, 18 এবং 2024-এর যে নির্বাচন, এই নির্বাচনটা টোটালি বাংলাদেশের রাজনৈতিক যে সিস্টেম, বাংলাদেশের আইনি যে শাসনতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক ব্যবস্থা, এটাকে আসলে এক ধরনের ডিস্ট্রয় করে দিয়েছিল। গণতন্ত্র বাংলাদেশে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখছি, এটা হলো এক অদ্ভুত ধরনের একটা গণতন্ত্র। বলা হয়েছিল যে এখানে অংশীদারিত্বের গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র। এই উন্নয়নের গণতন্ত্র আর এর যে স্বরূপ আমরা দেখছি, সেই স্বরূপে আসলে দেশের গত তিনটা নির্বাচনে জনগণের কোনো ভোটাধিকার ছিল না। এবং রাজনৈতিক দলগুলো এখানে অত্যন্ত ভীতিকর একটা অবস্থার ভিতর দিয়ে তাদের দিন যাপন হয়েছে। মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, মানুষের চলাফেরার কোনো স্বাধীনতা ছিল না। রাষ্ট্রীয় সব অঙ্গ প্রতিষ্ঠানগুলো, সেটা আপনি সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বিচার বিভাগ বলে, আপনি আহ, আপনি শাসনতান্ত্রিক আমাদের যে সংসদ বলেন, যে আইন বিভাগ, বিচার বিভাগ, লেজিসলেটিভ বিভাগ, কোনো বিভাগে আসলে কার্যকর ছিল না। এখানে প্রশাসনিক অবস্থাটা এমন হয়ে গেছিল যে এটা বাংলাদেশের অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিছিল। এর পরিপ্রেক্ষিতেই ছাত্র জনতার এই অভ্যুত্থানটা হয়, এবং এর সূচনাটা হয় বৈষম্য বিরোধী একটা মুভমেন্ট থেকে। অর্থাৎ ছাত্ররা যখন দেখলো যে গত 3-4টা ইলেকশনের পরে আপনার এদেশে লেখাপড়া শিখে তাদের চাকরি ক্ষেত্রে তাদের কোটাগুলো, তাদের যে মেধাটা, সেটা বিভিন্ন কোটায় খেয়ে যাচ্ছে। এই মুক্তিযুদ্ধের কোটা বলেন, তা মুক্তিযুদ্ধের নাতিপুতিদের কোটা, এই যে আমাদের যে আপনার যারা যারা বিশেষ সম্প্রদায়, বিশেষ গোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন লোকজন, জেলা কোটা, অন্যান্য নানাবিধ কোটায় দেখা গেল যে আমাদের মেধার একটা বিরাট অংশ মানে নষ্ট হয়ে যাচ্ছে। এবং ছাত্ররা, শিক্ষার্থীরা সাধারণত লেখাপড়া শিখে এসে সরকারি চাকরিতে ঢুকবে, সেক্ষেত্রে তাদের বিরাট একটা বাধা এবং প্রতিবন্ধকতার মুখোমুখি তারা হলো। এবং এ কথাগুলো তারা বলবে, সে বলার পরিবেশও ছিল না। আপনি এখন লক্ষ্য করবেন যে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলো, পত্রিকা তো বটেই, পত্রিকাগুলোকে আমরা কি দেখছি, যে পত্রিকা সংবাদপত্র গুলো
সরকারের পদলেহন করত এবং সংবাদপত্রের মালিক, সম্পাদক বা সিনিয়র সাংবাদিক যারা, তাদেরকে আমরা দেখছি যে সরকার প্রধানের যে প্রেস কনফারেন্স গুলোতে গিয়ে শুধু গুণগান গাইতে, প্রশ্নের পরিবর্তে গুণগান গাইতেন তারা। তারা এক ধরনের তোষামোদী, চাটুকারিতা এবং ভীতিকর একটা পরিবেশ রাষ্ট্রের সর্বত্র, বিশেষ করে রাষ্ট্রে যে সমস্ত প্রশাসনিক অর্গানগুলো, সে সমস্ত সবকিছুই মানে এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর, ভিতরের গোষ্ঠীর মানে অঙ্গুলি হেলনে রাষ্ট্র পরিচালিত হতে লাগলো। ঠিক এই সময়ই সেইটা একটা পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের থেকেই কিন্তু জুলাই আগস্টের এই বিপ্লবের সূচনাটা হয়। আমি এই কথাগুলো ভূমিকা হিসেবে এই জন্য বললাম, এই জুলাই সনদের যে জুলাই চার্টার যেটা আসছে, এটা আসলে ছিল একটা স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান। এখন আপনি যে আইনি কাঠামোর কথা বললেন, সরকার তো আইনি পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়নি। এ সরকার একটা অভ্যুত্থানের ভিতর দিয়েই পরিবর্তন হয়েছে। সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার প্রধান এবং তার যারা অনুসারী ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে। এখন এই পরিপ্রেক্ষিতে, একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, বিশেষ ধরনের একটা সরকার এখন দেশ চালাচ্ছে। এ সরকার আগের সরকারের কেয়ারটেকার সরকারের ধারাবাহিকতা না। আগে আমাদের কনস্টিটিউশনে ছিল যে, এটা বিশেষ করে 96-তে এই কনস্টিটিউশনে এটা আসে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা আসে, যে নির্বাচনের আগে 6 মাস আগে সরকার বিদায় নেবে, একটা অন্তর্বর্তী সরকার এসে নির্বাচনটা পরিচালনা করবে এবং তাতে মানুষের আস্থা এবং একটা ফ্রি, ফেয়ার এবং একটা ক্রেডিবল ইলেকশন হবে। কিন্তু আমরা দেখলাম কি, সরকার তার একনায়কতান্ত্রিক যে স্বৈরাচারী মনোভাব এবং একনায়কতান্ত্রিক যে বিধি ব্যবস্থা, সেটা চালু করার জন্য বা সেটার মানসে সরকার সংবিধানের এই সিস্টেমটাকেই অবলুপ্ত করে দেয়। এবং সেই সিস্টেমটা যে অবলুপ্ত করে দেয়, এইটার ব্যাপারে কিন্তু তখন যে সরকার, যে সংসদ ছিল, সে সংসদেও ন্যূনতম পর্যায়ে আলোচনাও হয়নি। এটা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টকে কেন্দ্র করে, সুপ্রিম কোর্টের একটা অর্ডারকে কেন্দ্র করে এই ব্যবস্থাকে সরকার অ্যাবলিশ করে দেয়। এবং আপনি জানলে অবাক হবেন যে সুপ্রিম কোর্ট এই বিচার ব্যবস্থার, আমাদের সংবিধানের এই ব্যবচ্ছেদটা করলো, সুপ্রিম কোর্টে ওই আইনের ওই বিচারটা কিন্তু, ওই রিটটা কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থা ছিল না। এই ব্যবস্থাটা ছিল একটা একটা মুন সিনেমা হলের একটা মামলা ছিল। মুন সিনেমা হলের মামলার মালিকানা নিয়ে শুনানিতে কোর্ট অদ্ভুত ভাবে এই এই ব্যবস্থাটা এই করে দেয়। শুধু তাই না, কত রকম জাল জোট চুরি করা হয়েছে, এটা আপনার স্মৃতিতে নিশ্চয় আছে। যে সুপ্রিম কোর্ট কিন্তু বলছিল যে আগামী 3টা নির্বাচন আগের সিস্টেমে হবে, কিন্তু দেখা গেল কি, যে যখন মামলার রায়টা ধারাবাহিকভাবে ডিটেলস প্রকাশ হলো, তখন ওই খণ্ডটা, ওই খণ্ডাংশটাই নেই, ওই অংশটাই নেই। অর্থাৎ রাতারাতি সরকার একটা অটোক্রেটিক সিস্টেমটা আমাদের দেশের উপরে, বাংলাদেশের উপরে, জনগণের উপরে চাপিয়ে দিয়ে তার ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করার জন্যই এটা করেছিল। এবং এই সমস্ত দেশগুলোতে যা হয়, আপনি লক্ষ্য করবেন, এই বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে, এখানে হিউজ পপুলেটেড একটা দেশ, প্রচুর পরিমাণ জনসংখ্যা আছে। এই সমস্ত দেশগুলোতে মানুষ কিন্তু আসলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ভিতরে এক ধরনের সিস্টেমের ভিতর দিয়ে তারা থাকে, তারা কিন্তু এই ধরনের অটোক্রেটিক সিস্টেম তাকে কখনোই মানেনি। এটা আপনি আমাদের আফটার লিবারেশন, বিশেষ করে 71-এর পরে, এমনকি বিফোর দ্যাট 71 পাকিস্তান আমলেও কিন্তু এদেশের জনগণ গণতান্ত্রিক আন্দোলন, এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, ভোট ভাতের অধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিল। এটা নিয়ে তারা তৎকালীন পাকিস্তানি গোষ্ঠীকেও কখনো তারা মানে এটা তারা কনসিডার করেনি এবং এখনো তো করেইনি। যে কারণে কি হলো, মানুষের ভিতরে যে ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভটা, সেটা ধীরে 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 দানা বাঁধতে লাগলো এবং তারই পরিণতিতে একটা
এই জুলাই আগস্টের 24 জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানটা, এই ছাত্র জনতার অভ্যুত্থানটা হলো। ছাত্র জনতার অভ্যুত্থান যে হলো, সে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার কি প্রথম দিকেই তাদের দাবি দেওয়া মেনে নিয়েছে? না, সরকার এটাকে, এই যে গণতান্ত্রিক তারা অত্যন্ত বল প্রয়োগ করে, অস্ত্র প্রয়োগ করে, মারণাস্ত্রের ব্যবহার করে সেটাকে দমন করার চেষ্টা করলো। পরিণতিতে যা হবার তাই হলো। এখন এরই পরিণতিতে একটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই সরকার আসছে। সে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে আসলে এখন সরকারটা একটা অস্বাভাবিক সরকার, সরকার তো স্বাভাবিক সরকার না। তো তাদের বৈধতা প্রয়োজন আছে। তারা তারা তো একটা গঠনতান্ত্রিক কিংবা শাসনতান্ত্রিক সিস্টেমের ভিতরে আসেনি। তো শাসনতান্ত্রিক সিস্টেমের ভিতরে না আসলে আপনাকে অবশ্যই অবশ্যই এর জন্য একটা রেফারেন্ডামের প্রয়োজন আছে। রেফারেন্ডাম ছাড়া এটা হবে না। বাংলাদেশে এর আগেও হয়েছে। ৭৫ সালের যে পট পরিবর্তন, তারপরে ৭৭ সালে জিয়াউর রহমান সাহেব এসে ওনার সময়ে কিন্তু ওই পরিবর্তনটাকেও রেটিফাই করার জন্য একটা গণভোটের আয়োজন করা হয়। এবং এখন যে সিস্টেম, এখন যেটা হবে কি, এখন আপনি এটা যদি এই চার্টারটা না, জুলাই চার্টারটা যদি না আনা হয় এবং এরা যে কাজগুলো করবে সেগুলোর বৈধতা নিয়ে তো প্রশ্ন উঠবে। বৈধতা দেবে কি? আচ্ছা, পরবর্তী আমি গভর্নমেন্ট একটু একটু যদি থামাই। হারুন, সরি, একটু ইন্টারাপ্ট করি। এখানে যে প্রশ্নটা আসছে, তাহলে এই সরকার যারা শপথ নিলেন, অন্তর্বর্তী সরকার, বলা হলো যে আর্টিকেল 106 অনুযায়ী, প্রবাবলি আমি ভুল না হয়ে থাকলে আমাকে একটু ঠিক করে দিও, 106 যা আমি শুনেছি অনুযায়ী আহ, ইয়েরা কি বলে, সুপ্রিম কোর্ট ডিসিশন দিয়েছেন প্রেসিডেন্টকে যে এই সরকার অন্তর্বর্তী করে চালানো যায়। তো এই লিগ্যাল বেসটা কি তাহলে? এটা কিভাবে হলো, বা এটা কি কোনো বেস নাই? আমি বলি, অবশ্যই বেজ আছে। সরকার যখন আসছে তখন শাসনতান্ত্রিক কাঠামোতে তো এই সরকার আসে নাই। এখন রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে তারা? রাষ্ট্র আমাদের সংবিধানে আছে। রাষ্ট্রের এই সমস্ত জরুরি কোনো বিষয় প্রয়োজন হলে সরকার সুপ্রিম কোর্টের রেফারেন্স নিতে পারে, সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে। সেই বেজ লাইন, সে শাসনতান্ত্রিক সিস্টেমটাকে উনি অ্যাকনলেজ করেই ওনারা রাষ্ট্র পরিচালনা করতেছেন। এক্ষেত্রে তো বিধি ভঙ্গ কিংবা গঠনতান্ত্রিক কোন সিস্টেমের ব্যত্যয় হয়েছে এরকম না। কিন্তু প্রশ্নটা হলো, তারা যে কাজগুলো করছে, তারা তো করতেছে, তারা তো অনেক কিছুর ভিতরে পরিবর্তন আনতে চায়। এখন তারা জুলাই চার্টারের ভিতরে যারা এর আগে আচ্ছা, তাহলে আহ, আমি এই একটু এই আমি একটু আমি একটা পয়েন্ট মানে কনফার্ম হওয়ার জন্য বলছি। তার মানে কি এই দাঁড়ালো যে এই সরকার অবৈধ নয়, এই সরকার নির্বাচিত নয়, অবশ্যই সেটা ঠিক। কিন্তু এই সরকারকে আমরা অবৈধ বলতে পারি না, কারণ লিগ্যালি এই সরকারকে এন্ডোর্স করা হয়েছে থ্রু কোর্ট টু ভায়া প্রেসিডেন্ট। তো এখন অবশ্যই এইটা নিয়ে আবার কেন আহ, মানে এত আহ, বিরোধিতা বা এত ধূম্রজাল তৈরি হচ্ছে? আমি আমি বলি, আমাদের যে এক্সিস্টিং ল আছে, আমাদের আইনের তিনটা মৌল ভিত্তি আছে। একটা হলো সংবিধান, একটা আইন, প্রচলিত বিধি ব্যবস্থা একটা আইন, এবং সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাও ল। সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটা কিন্তু আমাদের লয়েরই অংশ, আইনেরই অংশ। সুতরাং সরকার বেআইনি কথা বলার কোনো সুযোগই নেই। সুপ্রিম কোর্ট থেকে তারা যেহেতু রেফারেন্স নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, যেভাবে তারা এই অবস্থা করতে পারে, সেজন্য সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা তো মানতে হবে যে এটা একটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের সরকার, কিন্তু অবশ্যই তার আইনি ভিত্তি আছে। এখন জুলাই চার্টারটা আসলো কেন? জুলাই চার্টারটা আসার মূল কারণটা ভাই, সেটা হলো যে তারা এই যে এই যে নতুন করে যে সমস্ত পরিবর্তনগুলো আনতেছে, পরিবর্তনগুলো আনতে চায়, তারা সংবিধানের ভিতরে যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, আপনি যদি তাদের কাজকে বৈধতা না দেন, আপনি আইনে তো একটা কথা বলাই আছে যে এই যে আমাদের যে আহ, আইনে কোনো কিছু যদি নাও থাকে, তাহলেও আপনি প্রয়োজন অনুযায়ী, মানে সময়ের প্রয়োজন অনুযায়ী আপনি সেটা ব্যবহার করতে পারবেন, সেটা করতে পারবেন। এবং অতীতেও সেটা হয়েছে।
আপনি 111-এর সরকারের বৈধতা কে দিয়েছে? পরবর্তী সরকার এসে দিয়েছে। এর আগের সরকার জিয়াউর রহমান সাহেবের সরকারের এসে ওই সময় যারা 15 আগস্টের সাথে জড়িত ছিল পরবর্তী সরকার দিয়েছে, এবং সেখানে কিন্তু তাদের ইন্ডেমনিটি দেয়া ছিল। তাদের যখন বিচারের মুখোমুখি করা হয়েছে, ইন্ডেমনিটি অধ্যাদেশ কিন্তু আবার বাতিল করা হয়েছে। এখন আমাদের শাসনতন্ত্র আছে, গঠনতন্ত্র আছে, সংবিধান আছে, এটার সর্বোচ্চ ব্যাখ্যাদাতা কিন্তু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাদাতা। বাইরের কেউ বললে এটা হবে না। তো তারা তো একটা ব্যাখ্যা দিয়ে সরকারকে বৈধতা দিয়ে দিয়েছে। এখন এই সরকার যেহেতু একটা মানে বৈপ্লবিক কাঠামোর ভিতর দিয়ে চলছে, তো তাদের কাজগুলোকে বৈধতা কে দিবে? এরপরে যদি তারা কাজের ভিতরে তাদের স্বীকৃতি না থাকে, বৈধতা না থাকে, তো পরবর্তী কোনো গভর্নমেন্ট যদি এই সরকারের বিরোধী হয়, তো তারা তো এসে তাদেরকে বিচার করতে চাইবে, তাদেরকে আইনের মুখোমুখি করতে চাইবে। তো সেইটা তারা আইনি ভিত্তিটা বন্ধ করার জন্য জুলাই চার্টারটা করছে। মানে জুলাই চার্টারটা আমি যতদূর বুঝেছি ঘটনাটা কি এরকম যে যারা এখন যে কাজ কার হচ্ছে বা যে রিফর্ম গুলা, অনেক কিছুই আইনি রিফর্ম হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, এবং হচ্ছে বা হবে, এই জাতীয় একটা কমিটমেন্টের ব্যাপার আছে। তো এমন কি ব্যাপার যে কেন এই রিফর্ম গুলা করা হলো সেটার জন্য তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে পরবর্তীতে? এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আপনি প্রশ্ন উঠছে যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সরকার সরকার হবে। এখানে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী যদি আপনার মানে একদম কন্টিনিউয়াসলি একজন দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা পাকাপোক্ত হয়। কিন্তু একটা সরকার, আমরা অতীতে কি দেখছি, অতীতের সরকারটা কিন্তু এই পাস্টে খুবই নিকট অতীতের যে সরকার বিদায় নিয়েছে, এই সরকারটা এত স্বৈরতান্ত্রিক হলো কিভাবে? তারা তো রাষ্ট্রে একটা সিস্টেমের ভিতর দিয়ে আসছে, কিন্তু এত স্বৈরতান্ত্রিক হলো কি করে? হলো এই কারণে যে তারা আইনের ব্যবহার করতে করতে সমস্ত জায়গায় তাদের যে অ্যাকাউন্টেবিলিটি ছিল, জবাবদিহিতার সমস্ত জায়গাগুলোই তারা নষ্ট করে ফেলছে নিজ হাতে। নষ্ট করার ফলে কিন্তু তারা একটা মহা স্বৈরাচারী সরকার হয়ে গেল, এবং অপ্রতিরোধ্য ভাবে হলো। মানুষকে খুন করে, গুম করে, মানুষকে নির্যাতন করে, মানুষের সভা সমাবেশ করতে পারে না, সভা সমাবেশের উপর হামলা করে, নানাভাবে। তো এখন এই সরকারের তো কিছু কিছু বিষয় নিয়ে তো প্রশ্ন উঠবেই। যারা এই জুলাই জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তো জুলাই অভ্যুত্থানে জড়িত ছিল, এটা যদি তাদের বৈধতা না থাকে, এটা যদি আইনি লিগাল ফ্রেমওয়ার্কের ভিতরে না থাকে, তাহলে তো পরবর্তী গভর্নমেন্ট এসে তো তাদেরকে ধরতে পারে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে, তাদেরকে আইনের কাঠামোর ভিতরে নিয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এটা একটা অভ্যুত্থান, তারা দেশের জন্য, মানুষের জন্য বিশাল একটা গণতান্ত্রিক সিস্টেম, বিশাল গণতান্ত্রিক মুক্তির জন্য তারা এটা করেছে, সেজন্য তো তারা সেফ এক্সিট চাইবেই। এবং এটা আগেও হয়েছে। এটা যে নতুন প্রশ্নটা এরকম আসছে তা না। আর একটা জিনিস আসছে এখানে, সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো গণতান্ত্রিক যে চেতনা, গণতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো আমাদের ছিল, এই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো এক্সিস্ট করার জন্যই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? 71-এ মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল ন্যায়, সাম্য, সুবিচার। এখন গত 14 বছর তো এগুলো কিছুই ছিল না। গত 16 বছর ধরে এগুলো একেবারে তিরোহিত হয়ে গেছে, এদেশ থেকে নির্বাসিত হয়ে গেছে। এখন সেই ব্যবস্থাটা যাতে পাকাপোক্ত করা যায়, তার একটা আইনি কাঠামো দেওয়ার জন্যই জুলাই চার্টার হয়েছে, অন্য কিছু না। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখছি যে জুলাই চার্টার, আমাদের যে 72-এর সংবিধান, আর্টিকেল 142, এই অনুযায়ী, ধারা অনুযায়ী বলা হচ্ছে যে কোনো কনস্টিটিউশন চেঞ্জ পার্লামেন্টের 2/3 মেজরিটির অনুমোদন ছাড়া এটা সম্ভব না। এটা হলো একদম বেসিক রুল, এবং এটা এটা সব সব রুলের উপরে থাকবে। এবং কথা বলা হচ্ছে যে, বলা আছে যে রেফারেন্ডামও হতে হবে আফটার
the constitutional change approved by the parliament, the majority, two-third majority of the parliament, তারপরে রেফারেন্ডামে যেতে পারে, আদারওয়াইজ পারে না, এটা কনস্টিটিউশন অনুযায়ী। তো এইটা কিভাবে আমরা ইয়ে করব, মানে এখন রিফিউট দেখেন, করব? এটা 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 ভালো ব্যাখ্যা যারা আইনজ্ঞ বিশেষজ্ঞ তারা দিতে পারবেন। সরকার যদি চায় এটা সুপ্রিম কোর্টের আর একটা রায়ও নিতে পারে, সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারে। তবে আমি যেটা বুঝি, রেফারেন্ডাম, এখানে দুইটা দাবি আসছে। এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রেফারেন্ডামটা ভোটের সাথেই হোক, আগামী জাতীয় সংসদের সাথেই রেফারেন্ডামের সিস্টেম থাকুক। জামাত ইসলামী বলছে যে না, রেফারেন্ডামটা ভোটের আগে হোক, অর্থাৎ জুলাই সনদটাকে রেফারেন্ডামের মাধ্যমে বৈধতা দিয়ে এরপরে ইলেকশন হোক। এটা কিন্তু দাবি এক, কথা একই, জাস্ট সময়ের ফ্রেমওয়ার্কটা নিয়ে মত পার্থক্য। সেটা নিয়ে আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, প্রয়োজন হলে এটা সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়েও এটা করতে পারে। তবে আমি যতটুকু বুঝি, যে কোনো কনস্টিটিউশনের কোনো ম্যাটার, কনস্টিটিউশনের কোনো আপনার অ্যামেন্ডমেন্ট এবং কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করা কোনো কিছু রেফারেন্ডামের মাধ্যমেও হয়। যেহেতু এখন এক্সিস্টিং পার্লামেন্ট নেই, তারা চাইছে যেটা, এটা কিছুটা অবিশ্বাসের কারণে, এটা খানিকটা একটা একটা আস্থাহীনতার কারণে এটা হচ্ছে যে না, রেফারেন্ডাম যদি গভর্নমেন্ট একটা আসে, তারা যদি বিপক্ষ এই জিনিসটা, তারা যদি এটার বিপক্ষে অবস্থান নেয়, তখন বিপক্ষে অবস্থান নিলে তো এই জুলাই চার্টারের কোনো মূল্য থাকবে না। এটা তো যে সনদ, যে ঘোষণা স্বাক্ষর হয়েছে, এর তো আসলে কত লিগাল ভিত্তি নেই। লিগাল ভিত্তি হবে এটা কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হওয়ার পর। এখন কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হওয়ার দুটা ওয়ে, একটা রেফারেন্ডামের মাধ্যমে এটা কনস্টিটিউশনে নেওয়া, একটা হলো 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্টের মাধ্যমে এটা রেটিফাই করা। এখন এটা আগে হবে না পরে হবে, পরে হবে না আগে হবে, এটা আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট অ্যাজ লাইক এটা তার একটা মানে জিনিসটা ইয়ে দিলেই হতে জিনিসটা পারে। আমি যা বুঝলাম, এক সেকেন্ড, আমি যা বুঝলাম তোমার কথা অনুযায়ী, যে 72-এর সংবিধানে যে আর্টিকেলটা আছে যে এটা করা যাবে না, কনস্টিটিউশন চেঞ্জ করা যাবে না আনটিল এন্ড আনলেস, জুলাই সনদটা আমরা বুঝতে পারছি এটা কোনো কনস্টিটিউশন চেঞ্জের দলিল না, এটা হচ্ছে প্রপোজাল একটা, যে এটা এই চেঞ্জগুলো করা যেতে পারে, এবং সেই অনুযায়ী দলগুলো এখানে মতামত দিয়েছে এবং সিগনেচারও করেছে। দলের যারা সিনিয়র আছেন তারা দুইজন করে গিয়ে সিগনেচার করে এসছেন। তো এখন ব্যাপার হলো, তার মানে কি এই দাঁড়ালো যে এই জিনিসটা রেফারেন্ডাম, যেহেতু পার্লামেন্ট নাই, অ্যাজ ইউ আর টকিং অ্যাবাউট, যে পার্লামেন্ট নাই, তাহলে কি এই জিনিসটা রেফারেন্ডাম, আবার সংবিধান আছে, 72-এর সংবিধান আমরা মেনে চলছি, আবার পার্লামেন্টও নাই। তো এই প্রেক্ষাপটে কি এটা, রেফারেন্ডাম কি একটা লিগ্যাল ইনস্টিটিউশন হয়ে যেতে পারে? যদিও সংবিধানে বলছে যে না, রেফারেন্ডাম অ্যারেঞ্জই করা যাবে না আনটিল অ্যান্ড আনলেস 2/3 মেজরিটি অ্যাপ্রুভ ইট। এটা এটা বা এটা একটা সিম্পল ব্যাপার। এটা যদি এই ডিবেট আসে, আমার আমার ধারণা এটা সুপ্রিম কোর্টের এটা একটা মতামত চাইলেই তারা দিতে পারবে। এবং আমি তো বললাম আইনের সোর্স তিনটা, একটা কনস্টিটিউশন, একটা কনস্টিটিউশনকে বেস করে তৈরি করা ল, আর আমাদের সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টও তো ইটসেলফ একটা সোর্স অফ ল। সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই, এটা একদিক। আর দ্বিতীয় কথা হলো যে এটা, সেটা হলো যে আমাদের কনস্টিটিউশন এ পর্যন্ত কতগুলো সংশোধনী হয়েছে? 16টা। তো 72 কনস্টিটিউশনের পরে 16টা সংশোধনী কিন্তু এই এই কনস্টিটিউশনে হয়েছে। এই কনস্টিটিউশন কিন্তু 72 যে অবিকল কনস্টিটিউশন আছে তা না। এই কনস্টিটিউশনকে রাতারাতি চেঞ্জ করা হয়েছে। এই কনস্টিটিউশনে 2/3 মেজরিটি দিয়ে যে আইন প্রণয়ন করা হয়েছে, কনস্টিটিউশনে ইনক্লুড করা হয়েছে, সেটা উইদাউট রেফারেন্ডাম। এগুলো আবার কিন্তু এটা এটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু 2/3 মেজরিটি দিয়ে কনস্টিটিউশনে ছিল, কিন্তু সেটা কিন্তু নেই এখন। এবং সেটা সুপ্রিম কোর্টের একটা একটা অর্ডারের মাধ্যমে এটা গভর্নমেন্ট করে দিয়েছে। এবং এমনও দেখা গেছে, এমনও হয়েছে যে কোনো প্রয়োজনীয়তা ছাড়াও কাটাছেঁড়া এই কনস্টিটিউশন হয়েছে। তো কনস্টিটিউশনের যুগের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, চাহিদা আমাদের যখন যেটা দেখা দিয়েছে সে অনুযায়ী হয়েছে। এটা এটা জটিল কোনো কোনো কিছু না। কনস্টিটিউশন
এটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না এরকম কোনো কথা নেই। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিভাবে বেটে সেটাও কনস্টিটিউশনে বলা আছে। সুতরাং এটা জটিল কোনো বিষয় না। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এই জুলাই চার্টারে রাজনৈতিক দলগুলোর ভিতরে মত পার্থক্য দেখা দিয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি, জুলাই গণ অভ্যুত্থানে মূল নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, যারা এখন এই ছাত্রদের মূল ধারা, তারা নতুন রাজনৈতিক দল করছে এনসিপি। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনি যে কোনো গণ অভ্যুত্থান গণ আন্দোলনই হোক না কেন, রাজনৈতিক সব সংকটের কিন্তু চূড়ান্ত সমাধান শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরকেই করতে হয়, রাজনৈতিক দলগুলোকে করতে হয়। আপনি এখানে এখন যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তারা নতুন একটা পার্টি করছে, দেশের রাজনৈতিক সংকট তারা মেটাতে পারবে? এখানে মেজর পার্টিগুলোর আপনার অবশ্যই মেজর পার্টিগুলোর এই ভূমিকা আছে এবং তাদের সম্মতি লাগবে। মেজর পার্টিগুলো যদি সম্মত না হয় কোনো ইস্যুতে, তাহলে আপনি একটা সমাধান করতে পারবেন না। আগের গভর্নমেন্ট কি করেছে? আগের গভর্নমেন্ট অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্বই তো মানেনি, ফলে তারা চলছে তাদের মতো করে। তারা একটা গৃহপালিত দল নিয়ে আসছে, যেটা যে তারা যা বলবে তার বাইরে কথা বলার শক্তি অধিকার কোনোটা নেই। গণতন্ত্র হলো, গণতন্ত্র কি? গণতন্ত্র হলো বহু মত এবং পথকে আপনি বিকশিত হতে দেবেন। এখন এখানে মতের সংমিশ্রণ যদি না থাকে, আপনি পরমত সহিষ্ণুতা যদি না থাকে, আর একজন আর একজনের মতের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে তো হবে না। এখন এখানে এনসিপি যেটা করছে, আমার ধারণা, আমি যতটুকু বুঝতে পারি, সেটা হলো যে তারা আলটিমেটলি জুলাই সনদে স্বাক্ষর করবে। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে এই নতুন করে তাদের ভিতরে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। তারা আসলে সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করতে চায়। তাদেরও কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে। তারা সরকারের অংশ, তাদের দুইজন এনসিপির প্রতিনিধি কিন্তু সরকারের অংশ হয়ে আছে। তারা সরকারের, দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তো তারা সরকারেরই অংশ। কিন্তু দলগতভাবে তারা এখনো স্বাক্ষর করেনি। কিন্তু তাদের লোক, তাদের কিন্তু ওখানে উপস্থিত ছিল। সরকারের যদি দুজন তাদের উপদেষ্টা, তারা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, যদিও তারা স্বাক্ষর করেনি। এখন এই মতদ্বৈততা থাকতেই পারে, কিন্তু এই মতদ্বৈততায় তারা এটা করবে না, এটা আমার মনে হয় না। লাস্টলি তাদের কিছু দাবি দাওয়া, তাদের কিছু অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে, সেগুলো মিলে এটা হবে। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো কালকে ওখানে বলছেনই যে এটার মানে এর সাথে আরো কথা হতে পারে, সংশোধন বিয়োজনের পর রাস্তা শেষ হয়ে যায়নি। ডক্টর আলী রিয়াজ সাহেবও একই কথা বলছেন এই জায়গায়, যে এটা শেষ হয়ে যায়নি। সুতরাং জুলাই চার্টার যে এখানে এর আরো কোনো কিছু সংযোজন বিয়োজন হবে না, এটা এখনো কিন্তু ফিনিশ না। এটা হবে, এবং সেটা হবে। এখন সবচেয়ে বড় যেটা দেখা দিয়েছে, এখনো তো জুলাই চার্টারটা বাস্তবায়ন কিভাবে হবে সে প্রক্রিয়াটাই তো ঠিক হয়নি। এটা আসলে গণভোট, আপনি যে প্রশ্নটা করলেন, এটা গণভোট আগে হবে নাকি গণভোট পরে হবে, গণভোট দিয়ে হবে নাকি 2/3 মেজরিটি দিয়ে হবে, এগুলো সরকার সিদ্ধান্ত নেবে। সরকার স্পষ্টভাবে গতকালই বলছে যে সরকার সিদ্ধান্ত নেবে, আরো স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলে এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, তারা সেদিকে আগাচ্ছে। সরকারের তো আইন মন্ত্রণালয় আছে, তারপরে সংসদের মানে কনস্টিটিউশনের ব্যাপারগুলো দেখার লোকজন আছে, সুপ্রিম কোর্ট আছে। এদের পরামর্শ মানে তোমার কথা অনুযায়ী তো মনে হচ্ছে যে এদের পরামর্শ নেওয়ার এখন সময় এসেছে, কারণ সমাজে একটা অস্থিরতা তৈরি হয়েছে, রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে। আমরা বাইরে থেকে যা বুঝি, ভিতর থেকে তোমরা বলতে পারবে। তো বিএনপির দেখলাম যে বিএনপি এখানে এসছে সিগনেচার করতে, তো জামাতও এসছে। বড় বড় রাজনৈতিক দল যারা, এর ভিতরে এনসিপি কে বড় ছোট কিছুই বলতে পারবো না আমি, কারণ এদের তো এখনো কোনো রেজিস্ট্রেশনই নাই। তো অনেক আনরেজিস্টার্ড দলও এখানে সিগনেচার করেছে। তো একটা সনদে যদি সব যারা রেজিস্টার্ড 52টা দল আছে আমাদের ইলেকশন কমিশন অনুযায়ী, এই সব করে, তাহলে কি অন্তরায় হতে পারে? না, এটা এটা অন্তরায় কিছু হবে না। হবে না এই কারণে যে আপনার মেজর পলিটিক্যাল পার্টিগুলোর
ভূমিকাটাই হলো এখানে সবচেয়ে মুখ্য। এখন সবচেয়ে বড় দল বিএনপি, এরপরে ধরা হয় ধরেন জামাতকে, অন্যান্য আরো দলগুলো আছে, এতে তো প্রতিনিধিত্ব আছে। আর 24টা দল ওখানে স্বাক্ষর করছে জুলাই সনদে। এর ভিতরে 19টা দলের কিন্তু রেজিস্টার্ড দল 19টা, 5টা দলের রেজিস্ট্রেশন ওখানে নাই। সুতরাং সেদিক থেকে কিন্তু মেজরিটি পার্টি। আর আহ, আমাদের যে আপনার রেজিস্ট্রেশনের কথা বলতে মানে বলা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সাথে কিন্তু তার নির্বাচনকালীন সময়ের বিষয় জড়িত। নিবন্ধন না থাকলে কেউ রাজনীতি করতে পারবে না, এটা কিন্তু নেই। অনিবন্ধিত দলও কিন্তু এদেশে রাজনীতি করতে পারে, তাদের মতামত ব্যক্ত করতে পারে, তারা অবশ্যই জুলাই সনদেও তারা স্বাক্ষর করতে পারে, এটাতে সমস্যা কিছু নেই। এখানে সেই কনসেনসাসের ভিত্তিতেই আর সরকার ডাকছে, সরকার চাইছে, সরকার তো বলছেনই, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা চাইছি সব দলগুলো মিলেই সেটা হোক, হলে ভালো হতো। তারপরেও যারা আসছে সেটা স্বাগত। আগামী দিনগুলোতে সেটা হবে না এরকম না, আমি যতটুকু জানি সরকারের তরফ থেকে যারা এখনো সিগনেচার করেনি তাদের সাথে কথা বলা হচ্ছে। অন্য অন্য দলগুলোকেও এই চার্টার্ডের মানে আন্ডারে চার্টার্ডের স্বাক্ষর করার জন্য তারা চেষ্টা করতেছে, এবং তারা দেয়ার আর ভেরি মাচ হোপফুল যে এটা হবে। এটাতে তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার একটা ওয়ে না চিন্তা করেই, একটা ওয়ে না বাতলিয়েই তারা কেন তাড়াহুড়া করে সনদ সিগনেচার করার জন্য বলল এটা? আহ, এটা কারণটা কি? কারণটা হলো, আমি যতটুকু বুঝছি, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে, কারণটা হলো সরকারের উপরে অনেক বেশি প্রেসার, নির্বাচনের ট্র্যাকে দেশটাকে উঠানো। জুলাই সনদটা যদি তারা এখনই এটা অন্তত সূচনাটা না করতে পারে, তাহলে এমনিতেই ধরেন ইলেকশন কমিশন অলরেডি বলে দিয়েছে কিন্তু যে ডিসেম্বরের ফার্স্ট উইকেই দেশে নির্বাচনের শিডিউল তারা দিয়ে দিবে। তো সামনে আছে অক্টোবর শেষ, নভেম্বর মাসটা, নভেম্বর মাসের ভিতরে সরকারের আরো কিছু কাজ আছে, যেরকম আইসিটি অ্যাক্টে কিছু হেভিওয়েট ব্যক্তিদের, হেভিওয়েট পলিটিশিয়ানদের বিচার প্রক্রিয়া রয়েছে। গভর্নমেন্ট এই জিনিসগুলো দ্রুততার সাথে করতে চায়। জুলাই সনদটা সে কারণেই তারা স্বাক্ষর করাইছে। এখন স্বাক্ষর করিয়ে নিয়ে তারা এর ভিতর থেকে মূল এটা করে নিয়ে এটা আরো কিছু সংযোজন বিয়োজন করে, আমি যতটুকু আমার সাথে কথা হয়েছে, আমি যতটুকু শুনছি সরকারের লোকজনই, এটা দ্রুততার সাথে শেষ হবে, এটা খুব বেশি সময় নিবে না। এটা তারা নিয়েছে এনসিপির সাথে অলরেডি, গতকাল আজও সরকারের কথা হয়েছে, সরকারের দায়িত্বশীল লোকজন কথা বলতেছে যে এনসিপি বক্তব্যটাকে তারা আমলে নিচ্ছে বেশি, এ কারণে যে জুলাই অভ্যুত্থানের একটা বড় অংশ তারা ছাত্র জনতা, একটা ছাত্র জনতাকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে এবং তাদেরকে আনার চেষ্টা করছে, এবং সেটা তারা সফল হবে, এটা তারা আশাবাদী করবে, সরকারের তরফ থেকেই আশাবাদ ব্যক্ত করা হয়েছে। হ্যাঁ, সে তো বটেই। এটা তো একটা ইকুইলিব্রিয়ামে আসতেই হবে, একটা ভারসাম্য, সমঝোতায় আসতে হবে, নাহলে তো দেশটা এগোতে পারবে না। সো আমি একটু জানতে চাচ্ছি এখন যে যে ফেব্রুয়ারি যে ইলেকশনটা, এখনো তো কোনো ডেট ফাইনালাইজ করা হয় নাই। তফসিল তো ঘোষণা হবে ডিসেম্বরে শুনলাম। তো এটা নিয়ে কি মনে হয় যে রাজনৈতিক যেই কার্যকলাপ, এখনই তো অলমোস্ট দেখি যে তুমি তো কয়েকদিন আগে ঘুরে আসলা ঢাকার বাইরে। সো তোমার একটু মতামতটা কি যে লোকাল, স্থানীয় লেভেলে কি অবস্থা চলছে? দেখেন, এটা বাংলাদেশের রাজনীতির প্যারামিটার বোঝা খুবই মুশকিল। এদেশের মানুষ, আপনি স্বাভাবিকভাবে মনে হবে যে অনেক কিছু মেনে নেয়। আজ মানে আগের গভর্নমেন্টের, শেখ হাসিনার গভর্নমেন্টের 16 বছর এদেশে মানুষ ছিল না, নীরবেই ছিল, ভোট দিতে পারেনি কিন্তু নীরবেই ছিল, কিন্তু আলটিমেটলি মানুষ এগুলো মানেনি সেটার প্রমাণ হলো শেখ হাসিনা তার অনুসারীদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যাওয়াটা এটার বড় প্রমাণ। এবং যে বিশাল গণ অভ্যুত্থান, অনেক যারা এক্সপার্ট লোকজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী সমাজ, তারা বলছেন যে আমাদের 71-এর পর এরকম গণবিপ্লব বাংলাদেশে দ্বিতীয়বার দেখা যায়নি। আমরা তো সেদিন ঢাকা শহরে ছিলাম, সারা দেশে ঘরে বাইরে মানুষ নেমে আসছে। এখন মানুষ উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য।
নির্বাচনের বড় বড় প্রতিদ্বন্দ্বী দলগুলো অলরেডি তারা রাস্তায় নেমে গেছে নির্বাচনের প্রক্রিয়ায়। তো নির্বাচনের প্রক্রিয়া গভর্নমেন্টের সামনে অনেক চ্যালেঞ্জ। একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এই সরকারের যে যে প্রশাসন নিয়ে এই সরকার রান করতেছে, এই প্রশাসনটা গত 16 বছর একটা গভর্নমেন্টের অধীনে থেকে কাজ করে এক ধরনের অভ্যস্ততা, এক ধরনের রাজনৈতিক আনুগত্য তাদের ভিতরে ছিল। আগের গভর্নমেন্টের সময় আমরা কি দেখছি? আগের গভর্নমেন্টের সময় আমরা দেখছি প্রশাসনে যোগ্যতার থেকে রাজনৈতিক আনুগত্যকে মূল্যায়ন করা হতো বেশি। তো রাজনৈতিক আনুগত্য মূল্যায়ন করতে যে যেটা হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে। আমাদের প্রশাসনিক কাঠামো, সাংবিধানিক কাঠামো, সমস্ত কাঠামোগুলো তো নষ্ট হয়ে গেছে। এখন সেই নষ্ট অবস্থার ভিতর দিয়েই এই সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে আপনি রাতারাতি 70-75 জন সচিব রাতারাতি আপনি বাদ দিয়ে দিলেন, তো বাদ দিয়ে কাজ করবেন কাদের? নেক্সট যারা আসবে তারাও তো আগের গভর্নমেন্টে। আপনি ধরেন ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে, ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত, সিনিয়র সেক্রেটারি পর্যন্ত, এ তো সবে আগের গভর্নমেন্টে সাজানো, তাদেরই তৈরি করা লোকজন 18 বছরে। তো তারাই তো প্রশাসনে আছে। এ ধরনের একটা বৈরী সিচুয়েশনের ভিতরে এই গভর্নমেন্টে যাওয়া। দ্বিতীয় কথা হলো যে আগের গভর্নমেন্টের ম্যাক্সিমাম লোকজন পলাতক। পলাতক, তারা দেশের ভিতরেও পলাতক আছে এবং উল্লেখযোগ্য একটা অংশ বাইরে গেছে। অভিযোগ রয়েছে যে তাদের হাতে প্রচুর টাকা পয়সা। তো এই সমস্ত টাকা পয়সাগুলো, সব ব্ল্যাক মানি গুলো তো দেশের ভিতরে নানান কাজে, অস্থিরতা তৈরির কাজে যদি ব্যবহার হয়, তো সরকার তো স্বস্তির সাথে রাষ্ট্র চালাতে পারবে না। এবং এগুলো হচ্ছে, এগুলো আমরা প্রতিনিয়ত দেখছি যে সরকারের ভিতরে স্বস্তি নষ্ট হচ্ছে। সরকার যে চেষ্টা করছে না তা না, সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে এগুলো ওভারকাম করার। কিন্তু এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো নিয়ে আপনি 3টা নির্বাচনে দেখেন কত সিরিয়াস বিষয়। 3টা নির্বাচনে 3 ধরনের রিটার্নিং অফিসার ছিল। একই ব্যক্তি 3টা ইলেকশনে ছিল না, 3 ধরনের। তো তারা তো প্রশাসনে আছে এই লোকগুলো। তো যারা দিনের ভোটকে রাতে নিয়ে গেছে, সেই মেকানিজমের সাথে যারা যুক্ত ছিল, তারা তো রাষ্ট্রীয় প্রশাসনে এখনো রয়েছে। আপনি এদের দিয়ে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করা কি, এটা কি এত সহজ? এত সহজ না তো। তারপরে প্রতিনিয়ত এই গভর্নমেন্ট, আগের গভর্নমেন্টের সময় কি করতো, যে রাস্তাঘাটে আমরা দেখতাম যে একটা ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রাস্তায় নামলে পিটায় ঘরে তুলে দিত। এই গভর্নমেন্ট নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের উপরে তারা, মানে পারত পক্ষে মানুষের উপরে টর্চার করবে না। এখন এই নীতি যখন নিয়েছে, তখন 16 বছরে যারা রাস্তায় নামেনি, সেই দাবির মিছিল প্রত্যেকদিন আপনি শুনলে অবাক হবেন যে গত 1 বছরে চার চার 4,000-এর বেশি এই দাবি নিয়ে মিছিল মিটিং ঢাকা শহরে হয়েছে। 4,000, সরি তিনশো ভুল বলছি। পঁয়ষট্টি দিনে হ্যাঁ, 365 দিনে 4,000। আচ্ছা। হ্যাঁ, এই এই দাবি দেওয়া উত্থাপন হয়েছে এবং দেশে, এবং এগুলো চলছে, প্রতিনিয়ত চলছে। ঢাকা শহর অচল হয়ে যায়। গভর্নমেন্ট তো তাদেরকে লাঠিপেটা করতে পারে না। যখন একেবারে নিতান্ত না পারে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে, সরকার, আমি জেনেই বলছি, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কাউকে তারা তারা মারপিট করবে না। তার কারণ মানুষের জন আকাঙ্ক্ষাকে তারা শ্রদ্ধা জানায়, সে কারণে। এখন এইটাকে সরকারের অনেকে দুর্বলতা মনে করে। তো এখন ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রাস্তায় নেমে আসছে। আপনি ঢাকা শহরে দেখেন, এই শহরে আপনি নিজেও এখানকার অধিবাসী, দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বাস করেছেন। এই শহরের রাস্তাঘাটে কি পরিমাণ ব্যাটারি চালিত এই যে রিক্সা, পুরো রাস্তাঘাট সয়লাব হয়ে গেছে 2 দিন পরে। এই যে লক্ষ লক্ষ লোকজন, এটা উঠানো কত বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। এখন সরকার সেদিকে, মানে এই সরকারের যে গত এই 1টা বছর, এটা এই দাবি দাওয়া নিয়েই তাদেরকে কেটে গেছে এবং যাচ্ছে এখন এই না, সেটা বিশাল ঠিক আছে। চ্যালেঞ্জের ভিতরে। সরকারের এই কার্যকলাপ চলবে টিল ইলেকশন। এবং আমরা এখন ইলেকশনের মানে রাস্তায় উঠছি। তো এখন তোমার এই যে মানে সরকার তো সরকার, দলগুলো ইলেকশন নিয়ে তাদের চিন্তা ভাবনা বা তোমার সাথে যদি কোনো কথা হয়, বা স্থানীয় পর্যায়ে যারা আছেন তারা কি ভাবছেন, তাদের কি ইতিবাচক? কারণ অনেকে বলছে ইলেকশন হবে না, হবে না, এরা জামাত ইসলামী পিয়ার পদ্ধতি।
পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন এই পদ্ধতি নিয়ে ডিলেডালি করছে। তারপর আবার এনসিপি এখন সনদ নিয়ে ডিলেডালি করছে, মানে এরা ইলেকশনে যেতে চায় না বা সামথিং লাইক দিস। তো এই এই মিথ বা এই ঘটনাটা বা আসলে যে এগুলো রটানো হচ্ছে নাকি আসলেই সত্যি, গ্রাউন্ড রিয়েলিটি কি, এটা যদি তুমি একটু আমাদেরকে, আমাদের দর্শকদের আমি বলো। আমি 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 বলি ভাই, মানুষজন আসলে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের বিরক্তি আছে। রাজনৈতিক প্রক্রিয়া দীর্ঘদিনের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে মানুষের ভিতরে বিরক্তি আছে। মেইন প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে মানুষের ব্যবধান, দৃষ্টিভঙ্গিগত অনেক ব্যবধান হয়েছে। দেখেন, একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হলো এই 24-এর গণ আন্দোলনটা করছে কিন্তু এদেশের ছাত্র তরুণরা। এই ছাত্র তরুণদের বয়স কত? এই ছাত্র তরুণদের বয়স যদি আপনি সর্বোচ্চ ধরেন 25 থেকে 30 বছর, 25 থেকে 30 বছরের ভিতরে 30 বছরের একটা ছেলে, যে সে তো জীবনে ভোটই দিতে পারেনি এই গভর্নমেন্ট, আগের গভর্নমেন্টের সময়, তো তার ভিতরে তো একটা ভোট দেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা কিন্তু রয়ে গেছে। কারণ এখন যে ছেলের বয়স 25 বছর, সে 25 বছর, আপনি 15 বছর যদি বাদ দেন, তো যখন আগের গভর্নমেন্ট আসছে তখন তার বয়স ছিল 8-10 বছর। 8-10 বছর সে তো ভোটার হয়নি। এরপরে যখন সে ভোটার হয়েছে, তখন সে দেখছে যে তার ভোট আসলে দেয়া হয়ে গেছে। এই ধরনের একটা মানে অবস্থার ভিতর দিয়ে তারপরে আমাদের দেশে এইসব যে সমস্ত যে এই যে এক্সটোরেশন, যেগুলো দুর্নীতি, দুর্নীতি তো মহামারী আকারে দেশে ছেয়ে গেছে, ছেয়ে গেছিল। সব কারণ মানুষের ভিতরে বিরক্তি আছে। এখন যে ছাত্র জনতা এই রেভুলেশনের সাথে যুক্ত, তাদের মেন্টালিটির ভিতরে বিরাট পরিবর্তন। আগামীতে এই যে 5 কোটি 5.5 কোটি নতুন ভোটার, যারা আমাদের ইয়াং ভোটার, যারা এই রেভলিউশনের সাথে ছাত্র জনতা যারা জড়িত ছিল, এদের মেন্টালিটিটা কি, সেটা অনেক বড় ফ্যাক্টর নির্বাচনে হবে। এবং সেটা আমাদের নির্বাচনে পড়বে। দেখেন, একটা বিষয় হলো কি, ভোটের রাজনীতিতে আরবান এরিয়াটা, আরবান মেন্টালিটিটা কিন্তু রুরাল মেন্টালিটির উপরে রিফ্লেকশন হয়। রুরালিটিটা কখনো আরবানকে কন্ট্রোল করে না। এটাই স্বাভাবিক, আমরা অতীতে সেটা দেখছি। এখন অভ্যুত্থানের সূচনাটা হয়েছে শহর থেকে, এরপরে গ্রামে ছড়াইছে। এখন এই এই অবস্থায় এই যে ইয়াং জেনারেশন, তারা কি ভাবছে, এটা অনেক বড় ফ্যাক্টর হবে। আমার ধারণা, আমি যেটা বুঝছি, যে আগামীতে আপনার এই যে লোকজন দাঁড়া করায় দিলে মার্কা দেখে ভোট দেওয়ার পরিণতি, এই সিচুয়েশন দেশে থাকবে না। মানুষ ব্যক্তি সৎ কিনা, ব্যক্তির সততা অনেক গুরুত্বপূর্ণ। তার অতীত রেকর্ড কি, এবং সে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে কিনা, অতীতে তার ভূমিকাটা কি ছিল, এগুলো মানুষ দেখবে এবং দেখছে, তারা পরখ করছে এটা। আপনি ফ্যাসিবাদের ফ্যাসিবাদের সাথে চলবেন, মনোভাবটা ফ্যাসিবাদী, কিংবা রাতারাতি আপনি দুর্নীতি করে বিশাল বিত্ত বৈভবের মালিক হবেন, আবার রাতের অন্ধকারে আপনি ওই বসন্তের কোকিলের মতো এসে আবার ভোট করে নিয়ে চলে যাবেন, এটা এবারকের ভোটের ট্রেন্ডিং আছে বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে মানুষ যথেষ্ট সচেতন, এবং এই সচেতনতার ভিত্তিতেই তারা ভোট দিবে। এক্ষেত্রে মেইন দলগুলো তাদের বক্তব্য দিবে, মানুষ সেটা যাদেরকে পছন্দ করবে তারাই দিবে। আর এদেশের মানুষের ভিতরে কি, এদেশের মানুষ তো মানসিক ভাবে, মানুষের ভিতরে উদারতা মানুষ পছন্দ করে। এদেশের মানুষ একটা একটা মিক্সড একটা সোসাইটি। এখানে মানুষের ভিতরে আপনার ওই এক্সট্রিমিজম বলেন, মানুষের ভিতরে আপনি অন্য কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা, এখানকার মানুষ এগুলো প্রশ্রয় দেয় না। এখানকার মানুষ ধর্মভীরু, ধর্মকে তারা তাদের জীবন মরণের একটা অংশ মনে করে, কিন্তু তারা সর্বক্ষেত্রে আবার এই যে ধর্মীয় মানে বাড়াবাড়িটাকে, গোড়ামিটাকে ঠিক পছন্দ করে বলে আমার মনে হয় না। ক্ষেত্রে একটা শিক্ষা দীক্ষার একটা বিষয় আছে। আপনি একটা মানুষ, একটা শিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মানুষের ভিতরে তার আচরণগত, তার মনোজগৎগত, মন মানসিকতার গঠনগত
অনেক পার্থক্য রয়েছে। সেগুলো এখন মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু এখন, আপনি যদি 54 সালে যুক্ত ফ্রন্টের ইলেকশনের সময়ের কথা চিন্তা করেন, 70 ইলেকশনের কথা চিন্তা করেন, ওই ইলেকশন বাংলাদেশে আগামী তাহলে দিনগুলোতে হবে না। তাহলে ওই প্রসঙ্গে যেটা আসে আমার মনে প্রশ্ন যেটা, তাহলে কি এই যে অর্থ এবং মাসল পাওয়ার যেটা আমরা ইলেকশনে দেখি, সেটা কি এইবার দেখা যাবে না বলছো তুমি? এটা আমার মনে হয় যে বস্ত্র এবং মাসেল পাওয়ার দিয়ে যদি কেউ নির্বাচনে বিজয় হওয়ার স্বপ্ন দেখে বা চিন্তা করে, মানুষ সেটা গ্রহণ করবে না। মানুষের, কারণ মানুষ তো ওই 2-2.5 গজের যে ঘেরা জায়গা, সেটা ভোট দিতে গেলে তারা ঠিকই ভোট জায়গা মতো, তারা এগুলোর বিরুদ্ধে, অস্ত্র মাসাল পাওয়ার, দুর্নীতি, অন্যায় অব্যবস্থার বিরুদ্ধেই তারা দাঁড়াবে, সে যেই হোক না আচ্ছা, কেন। একটা একটা বড় প্রশ্ন, এটা সব জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, যেহেতু আওয়ামী লীগ এখন আর ইলেকশন করতে পারবে না বলেই মনে হচ্ছে, জাতীয় পার্টি কি করে আমরা জানি না, তাহলে কি এখন আওয়ামী লীগের যেই ভোটটা, এটা কি জাতীয় পার্টি যদি ইলেকশন করে তার কাছে চলে যাবে, নাকি আহ, অনেকে বলছে জামায়াতের কাছে যাবে, অনেকে বলছে বিএনপির কাছে যাবে? এই ধূম্রজালটা যদি তুমি আমাদের কাছে একটু খুলে দাও বা পরিষ্কার একটা করো। জিনিস কি, আমি এই কনসেপ্টটার সাথেই একমত না। আপনি আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগ ডিফাইন করতেছেন কিভাবে? আওয়ামী লীগ তো, ভোটে যদি আওয়ামী লীগ আসতে পারতো, তাহলে না কথা ছিল যে আওয়ামী লীগের ভোট কত। আপনি অতীত রেকর্ড দিয়ে সামনের জিনিসটাকে এটা এটা ই করাটা, এটা এটা জাস্টিফাই হুম। করাটা ঠিক হবে না। আপনি তো ভোটই হয়নি। কাজে আওয়ামী লীগ সোসাইটি তো একটা ইউনিটারি একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, নেতাদের আপনি চিনতে পারেন, কর্মী সমর্থকদের আপনি চিনবেন কি করে? এখন তো আওয়ামী লীগের ধরেই নিলাম যুক্তির খাতিরে যে আওয়ামী লীগ, তারা তো মিছিল মিটিং করতে পারছে না বা করছে না, তো তারা তো সোসাইটিতে আছে চুপ করে। এটা একটা দিক। আর আমার ধারণা যে এটা আওয়ামী লীগের লোকজন, তারা যে এলাকায়, বা আওয়ামী লীগের নেতা কর্মীরা যে এলাকায় যার আশ্রয়ে নিজেদেরকে তারা নিরাপদ বোধ করবে, সেটা তাদের দিকেই যাবে। এখানে ওই দল বেঁধে তারা কোনো জায়গায় বিএনপি যাবে, কোনো জায়গায় জামাত যাবে, কোনো জায়গায় জাতীয় পার্টি যাবে, এটা আমার মনে হয় না। তারা যেখানে স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বোধ করবে, যেহেতু এখন তাদের নিরাপত্তা প্রশ্নটা অনেক বড়, তারা সোসাইটিতে থাকবে, টিকে থাকতে হবে। দ্বিতীয় কথা হলো যে আওয়ামী লীগের বড় প্রবলেম যেটা, সেটা হলো যে আওয়ামী লীগের নেতৃত্বই তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগের তো নেতাই নেই, তো একটা দল ফাংশন করবে আচ্ছা, কিভাবে? আমি আরেকটা এই বিষয়ে বলছি, তুমি ব্যুরোক্রেসির কথা বলছিলে, প্রশাসনের কথা। তো প্রশাসন, আমরা শুনছি যে প্রশাসন মোটামুটি ধরে নিয়েছে যেহেতু বিএনপি, আওয়ামী লীগ নাই, বিএনপি একটা বড় দল, বিএনপি পাওয়ারে আসার সম্ভাবনা বেশি, তো ওরা এখন ক্লিঙ্গিং টু বিএনপি, এরকম অনেকে বলছে। আবার বিএনপির লোকজন বলছে যে না, এরা জামাত ইসলামী, এরা অনেক লোককে ঢুকিয়েছে বা অনেককে অনেকভাবে প্রশাসনে তাদের প্রতি তারাও কি বলবো, মানে তাদের প্রতিও তারা ঝুঁকে আছে। তো এই ব্যাপারে তোমার কোনো মানে অবজারভেশন আছে নাকি? প্রশাসনের লোক কি, একটা একটা বিষয় আমাদের দেশে, আমলাতন্ত্রটা আসলে আহ, ওইভাবে আহ, ভারত, পাকিস্তান কিংবা সাবকন্টিনেন্টে অন্য দেশগুলোতে ব্রিটিশ ব্যুরোক্রেসির যে সিস্টেম, আমেরিকান ব্যুরোক্রেসির যে সিস্টেম, তারা যে সিস্টেমেটিক ওয়েতে চলে, আমাদের এখানে ব্যুরোক্রেসিটা আসলে ওইভাবে ফাংশন করেনি। এবং আমাদের দেশে ব্যুরোক্রেসির বিভিন্ন গভর্নমেন্টের পলিসিগুলোর কারণে ব্যুরোক্রেটরা সবসময় গভর্নমেন্টের পলিসিটাকে ওন করে, এবং মোর দ্যান, মানে মোর দ্যান পোপ দ্যান ক্যাথলিক এরকম হয়ে যায়। তাদের এই হলো তাদের একটা মনোভাব। এখন আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগের রং ধারণ করেছে, জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টির রং ধারণ করেছে। এখন এর ভিতর থেকেও যারা মনে করতো, আপনি একটা 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 ব্যুরোক্রেটরা আমরা কি দেখছি এর আগে, যে একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি তার প্রমোশন হয়েছে, সে মাজার জিয়ারতে গেছে। তারপরে সে বক্তৃতার সময় দেখা গেছে, কখনো এর আগে আমরা দেখিনি যে ব্যুরোক্রেটরা রাজনৈতিক বক্তব্য দেয়। ব্যুরোক্রেট তো রাষ্ট্রের পক্ষে কথা বলবে, আইনি কাঠামোর ভিতরে থেকে কথা বলবে। রাষ্ট্র এবং আইন তাকে যে অঙ্গীকার দিয়েছে, তার যে ক্ষমতা দিয়েছে, তার যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, সেটা বলবে। কিন্তু অতীতে আমরা দেখছি যে আগের গভর্নমেন্ট করছে কি, আগের গভর্নমেন্ট তার মানে যোগ্যতার থেকে রাজনৈতিক আনুগত্যটাকে প্রাধান্য দিয়েছে বেশি।
যোগ্যতার থেকে রাজনৈতিক আনুগত্য প্রাধান্য দিলে আমলাতন্ত্রের ভিতরে তো রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের জন্য প্রতিযোগিতা হয়েছে, হয়ে এই ইনস্টিটিউশন গুলো নষ্ট হয়েছে। এখন তার রেস্ট একটা আছে, এইটা কাটতে সময় লাগবে, এটা কাটতে সময় লাগবে। আর বিএনপি বা জামাত যেটা বলছে, এটা আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, এটা ভেতরের থেকে বাইরে প্রচারণাটা বেশি। এটা আসলে ভেতরে ওইভাবে প্রচারণাটা আমার তা মনে হয়নি। যারা আছে, আপনি একজন একজন সিনিয়র স্টাফ সেক্রেটারি আপনার এই গভর্নমেন্টের আমলে এসে সে সচিব পর্যন্ত হয়েছে। তো যে ব্যাচের সিনিয়র স্টাফ সেক্রেটারি তিনি ছিলেন, উনি ওনার ব্যাচমেটরা সচিব হয়েছে আরো 12-14 বছর আগে। তো উনাকে যে যোগ্য থাকা সত্ত্বেও, সিরিয়ালে মেধায় উনি প্রথম শীর্ষ দিকে থাকা সত্ত্বেও কিন্তু গভর্নমেন্ট তাকে নেয়নি, রাজনৈতিক কারণে নেয়নি। তো তার মেধার এই যে বিপুল পরিমাণ অপচয় করেছে, বাড়ি পাঠায় দিয়েছে, সোজা বাড়ি পাঠায় দিয়েছে। তো এগুলো কাটতে সময় তো লাগবে। আর আমলাতন্ত্র নিয়ে এই যে দলবাজি, আমলাতন্ত্র, দলতন্ত্র, এগুলো ভেতরের থেকে বাইরে এটা অনেক বেশি আচ্ছা, আমার কাছে আমার শোনা যায়। নেক্সট ইয়ে হচ্ছে যে এই যে এই এই প্রশাসন এবং এই পুলিশ প্রশাসন বা আর্মি সবগুলো নিয়েই তো আমাদের ইলেকশনে যেতে হবে। তো এই এদের ব্যাপারে আস্থা কেমন জনগণের ভিতরে, স্থানীয় পর্যায়ে আস্থাটা কেমন, যে এটা কি আসলে পারবে? অনেকে বলছে পারবে না, ওই জাতীয় পরিস্থিতি নাই। আবার বাইরের ইন্ধন আছে বিভিন্নভাবে বিভিন্ন রকম। যেমন প্রফেসর ইউনূস নিজেই বলেছেন যে যত ইলেকশন এগিয়ে আসবে তত নাশকতা, তত সন্ত্রাস তৈরি হবে। যেমন অনেকেই এয়ারপোর্টের যেই জ্বালার মানে আগুন, সেটাকেও লক্ষ্য করছেন। তো এই ব্যাপারে আস্থাটা কেমন আছে? ইলেকশন যে ফ্রি ফেয়ার হবে বা কি হবে, এটা আস্থাটা কেমন? কারণ অনেকেই এই টক শো বা বিভিন্ন জায়গায় দেখি যারা ওপিনিয়ন মেকার, তারা তো অনেক অস্থিরতা ছড়াচ্ছে যে এটা কিভাবে হবে, সম্ভব না, হোয়াটএভার। দেখেন, আমি একটা কথা বলি, মানুষের আমি একটু আগে বলতেছিলাম, মানুষের মানসিকতার জগতে, মননশীলতার জগতে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। আপনি আমাদের দেশের মানুষের মেন্টালিটি এবং মানুষের যে ওপিনিয়ন বিল্ড আপ কিভাবে হতো, আগে ওপিনিয়ন বিল্ড আপ হতো, সংবাদপত্র একটা ভূমিকা রাখতো, রাজনৈতিক দলগুলো সভা সমিতি, জনসভা, লিফলেট, তাদের লেখালেখি, বুদ্ধিজীবীরা এগুলো চর্চা করতো, এভাবে একটা ওপিনিয়ন বিল্ড আপ হতো। এখন কিন্তু এই আধুনিক যুগে এসে আপনি কোনো কিছু লুকায় রাখা খুবই মুশকিল। আপনি একজন ওয়াইজিন, ওই ধরেন যে পঞ্চগড়ে যে যে ওয়াইজিন যে ওয়াজ করতেছে, আপনি পরের দিন দেখতেছেন যে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এগুলো ভেসে বেড়াচ্ছে, এবং তার যত বক্তব্যের ভিতরে অসঙ্গতি আছে সেগুলো কিন্তু মানুষ ধরে ফেলতেছে। মানুষের কিন্তু এখন এত সহজ না। এখন আপনি এই সরকারের সক্ষমতা, একটা জিনিস তো আছে যে পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর কথা তো, সেনাবাহিনীর প্রশিক্ষণ, তাদের কমিটমেন্টটা অবশ্যই অন্যদের থেকে ভিন্ন। তাদের রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি তারা সবসময় একটা বড় রকম কমিটমেন্টের জায়গা থেকে কাজ করে, এটাই আমরা অতীতে দেখে আসছি। আহ, বিশেষ করে পুলিশ প্রশাসনের সাথে সিভিল মানুষের, সিভিল সিভিল প্রশাসনের সম্পর্কটা বেশি থাকে সব সময়। একটা ছোটখাটো প্রয়োজনেও মানুষকে পুলিশের কাছে যেতে হয়। এখন গত 16 বছরে পুলিশ প্রশাসনকে তো একটা লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে। এবং আপনি অবাক হবেন যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 5ই আগস্টে যেদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, সেদিন সকালেও পুলিশ মানুষ মেরেছে, 4 তারিখেও মানুষ মারছে। এই ধরনের একটা পুলিশ প্রশাসন, এদের তো মোরালিটি শেষ হয়ে গেছে। আপনি নৈতিকভাবে এই পুলিশ একটা গিল্টি বোধ করে সব সময়, তারা তো সমাজেরই বাসিন্দা। ইউনিফর্মটা খুললে তো আপনার আমার ভাই, আপনার আমার আত্মীয় পরিজনই তো পুলিশ। তো তারা যখন ইউনিফর্মটা খুলে, তো ভেতর থেকে তো একটা মানবিক সত্তা, এদেশের মানুষ, এদেশের সন্তান হিসেবে বের হয়ে আসে। এখন এই দুইটার ভিতরে যখন ক্লাশ তৈরি হয়, তখন তো ওর মাথা খারাপ হয়ে যায়, ও তো আসলে ঠিক থাকতে পারে না, মোরালি তা সে আসলে ডাউন হয়ে গেছে। এখন এই যে কিছুদিন আগে পুলিশের খুব সিনিয়র একজন অফিসারের সাথে উনি বললেন যে আমরা, আমাদের এখন প্রধান কাজই হলো পুলিশের মোরালিটিটাকে ফিরায় আনা। চেষ্টা করতেছে তারা,
দ্বিতীয় কথা হলো যে পুলিশে গত 16 বছরে রিক্রুটমেন্ট যারা হয়েছে, রিক্রুটমেন্ট একজন পুলিশ যার চাকরি 10 বছর 15 বছর হয়ে গেছে, সে কিন্তু পুলিশে একজন সিনিয়র পার্সন। তো 10-15 বছর পুলিশে যে লোক যিনি সার্ভ করছেন পুলিশ বাহিনীকে, সিনিয়র একজন পার্সন, তিনি কিন্তু সরকারের ওই একটা মানে যে তাদের যে সরকারের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য চূড়ান্ত প্রকাশ করেছেন। তো এগুলো তো তার মোরালিটিটাকে একেবারে ডিগ্রেড করে দিয়েছেন, ডাউন না, করে সেটা তো দিয়েছে। সেটা তো এখন একটু মানে ভিতরকার কথা, কিন্তু জনগণ কি কি ভাবছে এদেরকে নিয়ে? জনগণের কাছে কি আস্থা ফেরত আসছে? কারণ সরকার বলছে যে আমরা করতে পারবো, ইলেকশন কমিশনও বলছে যে আমরা করতে পারবো, তো জনগণ ভাবছে কি? কারণ এই যে যারা টক শো বা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে, এখানে তো অনেক উল্টাপাল্টা কথা হয় যে না পারবে না, বা এই এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আমি আপনাকে এটার একটা অন্যভাবে কথাটা জবাব দেখেন। আহ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু একটা মানুষের চরম অসন্তোষের জায়গা থেকে আসছে, তৈরি হয়েছে। একটা পুঞ্জীভূত ক্ষোভটা একটা বিশাল আন্দোলনের রূপ নিয়ে একটা সরকার পরিবর্তনের দিকে গেছে। এখন এই আন্দোলনের যে রেশ, এর যে প্রভাব, সেটা কি মানুষের ভিতরে আছে না এটা বিদায় নিয়েছে? এটা হলো বিবেচ্য বিষয় সবচেয়ে বেশি। আমার আমার যতটুকু অবজারভেশন, আমি সোসাইটিতে যতটুকু বুঝছি, জুলাই আগস্টের যে রেভুলেশন, যে অভ্যুত্থান, এই স্পিরিটটা এদেশের মানুষের, শতভাগ মানুষের মনের ভিতরে এখনো তারা লালন করতেছে। এখন এই চেতনার জায়গা থেকে তারা আনকম্প্রোমাইজড। আর পুলিশ বা অন্য প্রশাসন পারবে কিনা, মানুষ খুব অবজারভেশন তারা করতেছে। পুলিশ, আপনি কি মনে করেন যে মানুষ যদি এই এই পুলিশ যদি উল্টো পাল্টা করে কোনো কিছু, তো মানুষ শুনবে? মানুষ শুনবে না তো। মানুষ আবার প্রতিবাদী হবে। এই যারা এখন ধরেন এই ফেসবুকে, এই যার টক শোতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, নানান ধরনের ন্যারেটিভ তৈরি করে, আসলে এর আগের গভর্নমেন্টের পুরো 16 বছরই, 15-16টা বছরই তারা একটা নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে দিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করেছে। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, কোনোটার সাথে কোনোটার মিল ছিল না। আর এই ন্যারেটিভ তৈরি করে রাজনীতি কিন্তু ভাই শেষ হয়ে গেছে। বাংলাদেশে নতুন করে এই ফ্যাসিবাদী রাজনীতি চালু করা, গণতন্ত্রহীনতা, গণতন্ত্র ছাড়া গণতন্ত্রহীনতার সংস্কৃতি চালু করার কোন রাজনীতি আমি এই নিকট ভবিষ্যতে আসবে বা অদূর ভবিষ্যতে আসবে, এটা আমার মনে হচ্ছে না। মানুষ অনেক সচেতন, অনেক বেশি, এবং প্রশাসনের উপরে তাদের আস্থা আছে। প্রশাসনের উপরে মানুষের আস্থা নষ্ট হয়নি, কষ্ট পায় প্রশাসন যখন ফেল করে। এখন এই গভর্নমেন্টের ভিতরে তো নানান কথা আছে। গভর্নমেন্ট অনেক 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 দিক থেকে সফল, চ্যালেঞ্জও তো আছে। বাংলাদেশের মতো একটা হাইলি পপুলেটেড একটা দেশ, দ্বিতীয় কথা হলো চরম ভাবে বিভাজিত একটা সমাজ। এই সমাজটা একটা চরম ভাবে বিভাজিত এবং হাইলি পলিউটেড একটা দেশ, করাপ্টেড একটা দেশ। এই দেশের রন্ধ্রে রন্ধ্রে এই দেশটাকে একেবারে আপনি খুব সিরাতুল মুস্তাকিমের রাস্তায় নিয়ে যাওয়া এত সহজ না তো। সহজ ভাবে এটা সহজ না, যতভাবে আমরা মনে করি এত সহজ না। চ্যালেঞ্জ আছে, মানুষ আশাবাদী, মানুষ বিরক্ত, মানুষ খুব অবজারভেশন করতেছে যে তারা কতটুকু পারে কতটুকু পারে না। মানুষ, মানুষের ভিতরে সাধারণ মানুষের সাথে আপনি কথা বলে দেখেন যে তারা প্রতিক্রিয়াটা কি দেখায়। তারা সরকার, তারা কি এই গভর্নমেন্টের উপরে তাদের অনেক ক্ষেত্রে ক্ষোভ তৈরি হয়, হতাশ হয়, কিন্তু তারা এই সরকার ফেল করবে, একেবারে ফেল করেছে এটা মনে করে না তারা। মানুষের ভিতরে মানে আশা নিরাশার একটা দোলাচলের ভিতর দিয়ে মানুষ তাহলে চলতেছে। তাহলে যেই যেই কথাটা আসছে যে গভর্নমেন্ট সেফ এক্সিট চায় বা অনেকেই চায়, এই যে একটা কথা তৈরি হয়েছে, এবং রাজনীতিবিদরাই বলেছেন, জামাতের নেতারা বলেছেন, এনসিপির নেতারা বলছেন, তো এই এই কথাটা কেন আসছে বা এটার কারণটা কি? গভর্নমেন্ট তো, একটা কথা আমি শুরু থেকে একটু বললাম যে সরকারের মানে তাদের কার্যক্রমে ভবিষ্যতে যদি কেউ কোনো প্রশ্ন ওঠে, আইনের মুখোমুখি হয়, তাহলে তো এই আন্দোলনের সাথে যারা ছিল, সরকারের সাথে যারা ছিল, তাদের যদি আপনি বৈধ, যদি তারা তাদের নিরাপত্তা বোধ না করে, তাহলে তো তারা তারা বিপদে পড়ে যাবে। এজন্য তো তারা সেফ এক্সিট না,
তারা এটা প্রোটেকশন, আইনি প্রোটেকশন তারা করেই যাবে। আইনি প্রোটেকশন না করে এই গভর্নমেন্ট এক্সিট হবে না, আপনি নিশ্চিত থাকেন। তারা আইনি কাঠামোর ভিতরে আচ্ছা। নিজেদের একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেই তারপরে তারা বিদায় নেবে, তার আগে তারা যাবে না। এবং পরবর্তী গভর্নমেন্ট যেই হবে, নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই তো আসবে। যারা আসবে তাদের সাথে সে ধরনের একটা বোঝাপড়ার ভিত্তিতেই তারা তারা এক্সিট নেবে, তাছাড়া নেবে না। আমি একটা কথা বলছি না, আপনি বাংলাদেশে আপনি যে সমস্যায় চিন্তা করেন না কেন, আলটিমেটলি রাজনীতিবিদদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এটা নতুন করে কেউ একটা মহাবিপ্লবী হয়ে এসে রাজনৈতিক সমস্যার সমাধান করবে, এটা এত সহজ না। রাজনীতিবিদরাই দেশের সমস্যার সমাধান করবেন। এবং এক্সিস্টিং রাজনৈতিক দল তো আছে, যাদের নেতা কর্মী আছে, সংগঠন আছে, যাদের গণভিত্তি আছে, যারা এদেশের মানুষের কলে কারখানায় খেতে খামারে গ্রাসরুট পর্যায়ে যাদের লোকজন আছে, সমর্থক আছে, কোটি কোটি সমর্থক আছে, লক্ষ লক্ষ কর্মী আছে, আছে তো তারা। এক আওয়ামী লীগ নেই, তাতে কি হয়েছে? অন্য দলগুলো আছে না কেন? ফাংশনাবলি তো আছে। তো তারা তারা সেভাবে ব্যবস্থা নেবে। অন্য যে সরকার, যে ধন্যবাদ। দলগুলোই আসুক না কেন, যে সরকারই আসুক না কেন, আপনার এই আন্দোলনের ফসলই হলো আগামী সরকার বা রাজনৈতিক দলগুলো। এই রাজনৈতিক দলগুলো তো ফাংশনেবল ছিল না, তারা তো আসছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে। কাজে যেই আসুক, যারা আসার স্বপ্ন দেখছে, যেই বা আসুক, তাদেরকে এই চিন্তা মাথায় রেখে দেশ চালাতে হবে। আদারওয়াইজ কেউ ফাংশন করতে পারবে না, সফল হতে পারবে না। মানে আমাদের ধৈর্য ধরতে হবে, আশাবাদী হতে হবে, এবং অস্থিরতা, সমাজে যাতে অস্থিরতা না সৃষ্টি হয় সেই ব্যাপারে আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। এবং যারা এগুলো অস্থিরতা সৃষ্টি করছেন বা যারা তাদের ভিউজ বাড়ানোর জন্য করছেন বা অন্য কোনো কারণে হয়তো করছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা একটু বস্তুনিষ্ঠ সংবাদ বা বস্তুনিষ্ঠ আলোচনা করুন। দেশের শান্তিটা বজায় যাতে থাকে, ধৈর্যটা যাতে মানুষ ধরতে পারে। আহ এইটুকু বলেই আমি হারুন তোমাকে ধন্যবাদ জানাই। এবং তুমি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, আহ, শেষ কথা, তারপর আমরা শেষ করছি। কথা হলো সেটা হলো যে আমরা সবার আগে আমাদের দেশ, এই দেশটা হলো আমাদের সবার। আর আমাদের সব আশা আকাঙ্ক্ষা পূরণ হবে দেশে স্থিতিশীলতা থাকলে। তো দেশের সেই স্থিতিশীলতার জায়গায় আমাদের প্রত্যেকটা নাগরিকেরই দায়িত্ব রয়েছে। নাগরিক তাহলে দেশ, রাষ্ট্র, সমাজ, সামাজিকতা, আগামী নির্বাচন, যাই আমরা আশা করি সেটা ধীরে ধীরে পূরণ হবে। আর যদি সেটা আমাদের ভিতরে সেই দায়িত্বশীলতা তৈরি না হয়, তাহলে সেটাই তৈরি করতে হবে সবার ভিতরে। ধন্যবাদ সবাই।